আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত আয়োজন চট্টলাচিত্রে। সাথে আছি আমি এমএস রুবেল। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আমন্ত্রিত অতিথিদের সাথে। আমাদের আলোচনার বিষয় মানব কল্যাণে সচেতন নাগরিক সমাজের করণীয়। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দুজন সম্মানিত অতিথি। চলুন আমরা আমাদের অতিথিদের সাথে পরিচয় পর্ব সেরে নিই। এই পর্যায়ে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব FM সুমন, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, চট্টগ্রাম। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছে শাহাদাত হোসেন চৌধুরী রোবেল, সদস্য রেড ক্রিসেন্ট সোসাইটি এবং চেয়ারম্যান মমতাজউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজয় টিভির স্টুডিওর পক্ষ থেকে। আমরা সরাসরি আমাদের মূল প্রসঙ্গে চলে যাব জনাব FM সুমনের কাছে প্রশ্নের মাধ্যমে। জনাব FM সুমন, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, মানব কল্যাণে সচেতন নাগরিক সমাজের করণীয়, এই বিষয়টিকে অনেকে অনেকভাবে সংজ্ঞায়িত করে। আপনি এই বিষয়টিকে কীভাবে সংজ্ঞায়িত করবেন? মানব কল্যাণে আমাদের যে সচেতন নাগরিক সমাজ, তাদের কি ভূমিকা রয়েছে? আপনি দেখে থাকবেন, আমরা সমাজ সৃষ্টির এই পর্বের সভ্যতার যখন বিকাশ পায়, ঠিক তখন থেকে এই পর্যন্ত আমরা নিজেরা বলছি আমরা মানবিক সমাজ গড়ার প্রত্যয় আমরা কাজ করছি, সবাই আমরা মানবিক সমাজের কথা বলছি। কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি দেখেন যে আদৌ আমরা কতটা মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে পেরেছি, আপনি দেখেন যে যেভাবে বলা হচ্ছে যে একটি মানবিক রাষ্ট্র বলেন, মানবিক সমাজ বলেন, এই ব্যবস্থাটাকে আমরা ঠিক কিভাবে করতে পারি, এই প্রশ্নে যদি আপনি আসেন, তাহলে আমি বলবো যে প্রথমে আমাদেরকে নিজেদের মধ্যে আত্মশুদ্ধির যে ব্যাপারটা রয়েছে, যেমন মানবিক সমাজ করবার জন্য আমার যেটি মনে হয় সেটা হচ্ছে প্রথমে আপনাকে এগিয়ে আসতে হবে, আমাকে এগিয়ে আসতে হবে। আমরা যদি এক একজন এক একভাবে এগিয়ে আসি, তাহলে আমার মনে হয় যে আগামীর যে সমাজ ব্যবস্থা বা মানবিক যে সমাজ ব্যবস্থার কথা বলা হচ্ছে সেটি তৈরি হবে। তো সেটার জন্য প্রথম যে ধাপ, সেই ধাপটি হচ্ছে আপনাকে এগিয়ে আসতে হবে, আমাকে এগিয়ে আসতে হবে। আমাদের আত্মশুদ্ধির মাধ্যমে সত্যিকার অর্থে আমরা যেতে পারি মানবিক সমাজ করবার প্রয়াসে। ধন্যবাদ জনাব FM সুমন। এই পর্যায়ে আমি যাব জনাব শাহাদাত হোসেন রোমেল চৌধুরীর কাছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, একজন সচেতন নাগরিক হিসেবে সমাজ তথা দেশের জন্য একজন নাগরিকের করণীয় কর্মগুলো কি কি হতে পারে? সচরাচর চলমান একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এই সাবজেক্টটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই বিষয়গুলি থাকতে হবে। শিশু যদি মানবিক হয়, সমাজ মানবিক হবে, রাষ্ট্র মানবিক হবে, তার দেশের গণ্ডির আশেপাশে মানবিক হবে। আমরা যদি একটু চিন্তা করি, আসলে মানুষ হিসেবে যখন আমরা পৃথিবীতে আসি, আমাদের কিছু দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। এগুলি যদি মানবিক একটি ফর্মে অথবা মানবিক একটি ছাঁচে যদি আমরা কোনো ক্রমে রেখে তার সংজ্ঞা দিই, আমার মনে হচ্ছে দেশ, জাতি, সমগ্র পৃথিবী মানবীয় গুণাবলীতে গুণান্বিত হবে। মানবতা নিয়ে যে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, কথা বলতেছি, আমাদের একটা অ্যাওয়ারনেস, সচেতনতা আমরা সৃষ্টি করতেছি, ওইটা খুব তাড়াতাড়ি আমরা ফুলফিল করতে পারবো। আমি একটি ছোট উদাহরণ দিতে পারি। একজন নবী একলা কোনোদিন খাবার খায় নাই। উনি যখনই খাবার খেয়েছে দুইজনকে নিয়ে খেত। একদিন এমন এক গহীন জঙ্গলে এসে চলে গেল, সেখানে কাউকে পাচ্ছে না। অনেক বৃদ্ধ এক লোক আসলো, তাকে জিজ্ঞেস করলো, আপনি কি খাবার খেয়েছেন? উনি বলছে, না খাইনি। আপনি কি আমার সাথে একটু বসে খেতে পারবেন? বসলো। স্বাভাবিক ধর্মীয় কিছু আচার আচরণ আছে, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করি। আর উনি তো নবী ছিল। কথা প্রসঙ্গে রেডি করার সময় জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার বয়স কত? উনি বলেছিল, আমার বয়স 80 বছর। তখন ওই নবী বিসমিল্লাহ করে খাবার মুখে তুললো, ওই লোক তার আগেই তুলে ফেললো। তো বলল, আপনার কোন ধর্ম তো আমি জানি না, আপনি বিসমিল্লাহ বলেন নাই। তখন সে বলল, আমি অগ্নি উপাসক। শুনি ওই নবী হাতের থেকে ভাতের লোকমাটা ফেলে দিল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন, উনি তো নবী ছিল, ওনাদের সাথে কানেকশন খুব সহজে ছিল, জিজ্ঞেস করলো, একদিন বিসমিল্লাহ ছাড়া তুমি খাওয়াইতে পারো নাই, আমি 80 বছর আমার বন্ধাকে খাওয়াইছি। এই যে একটা মানবীয় একটা দৃষ্টান্ত। আমি গল্পটা ছোট হলো এই জন্য রেখেছি, এখান থেকে অনেক কিছু জানার আছে। আমরা আমাদের গোত্রদেরকে আমাদের ফার্মে, আমাদের চক্রে, আমাদের আবর্তে আমরা রাখি। নো, আপনাকে আগে মানবিক হতে হবে। আপনি স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসলে স্রষ্টার ভালোবাসা অর্জিত হবে। আমাদেরকে আস্তে আস্তে সমাজ বিনির্মাণে এ ধরনের কাজকর্ম গিয়ে আমাদেরকে নিজেদেরকে আত্মশুদ্ধি করে সামাজিকতার
আগে মানবিকতার প্রচার করতে হবে। ধন্যবাদ সাদাত হোসেন চৌধুরী রোমেল। এই পর্যায়ে আমি চলে যাব জনাব FM সুমনের কাছে। আমার দ্বিতীয় একটি প্রশ্ন, আমরা তো প্রায় সময় দেখতাম জীবনের লক্ষ্য হিসেবে অনেকে ডক্টর হতে চায়, অনেকে ইঞ্জিনিয়ার হতে চায়, অনেকে অনেক কিছু হতে চায়, কিন্তু তার মধ্যে একটা জিনিস দেখতাম জীবনের লক্ষ্য হিসেবে সোশ্যাল ওয়ার্কার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। কিন্তু বর্তমান সময়ে আস্তে আস্তে জীবনের লক্ষ্য হিসেবে সোশ্যাল ওয়ার্কারকে প্রতিষ্ঠিত করা, মানে এটাকে জীবনের একটা লক্ষ্য বানানো, এটা দিন দিন কমে আসছে। এর কারণটা কি বলে মনে করেন আপনি? যে সমাজে আমরা বসবাস করছি বা যে সমাজ তৈরি হচ্ছে, এটাতে আপনি বলছেন যে প্রফেশন বা হচ্ছে লক্ষ্য যদি বলেন, আপনি একজন স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কি হবেন, তাহলে সে আলটিমেটলি বলবে আমি রাজনৈতিক নেতা হতে চাই, ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, বা এইসব কথাগুলো বলবেন। কিন্তু কেউ বলবে না যে আমি মানবিক একজন মানুষ হতে চাই, কিংবা মানবিক সমাজ করবার একজন নেতা হতে চাই বা একজন সমাজকর্মী হতে চাই। সেটার পেছনে কিন্তু অনেক দায় রয়েছে। যেমন আপনি যদি বলেন এটি আসলে কেন তৈরি হচ্ছে না বা মানুষ এটাকে লক্ষ্য হিসেবে নিচ্ছে না বা কেন বিচ্যুত হচ্ছে, এটার মাধ্যম, এটার যে নেপথ্যে কারণ সেটা যদি বলি, তাহলে দেখা যাবে যে দীর্ঘদিন ধরে আমরা দেখছি সোশ্যাল যারা ওয়ার্ক করছে, যারা মানবিক কাজ করছে, তাদেরকে আমরা সেভাবে বিকশিত করতে পারিনি বা সমাজ করেনি। এখন এই ব্যবস্থার জন্য দিন দিন যারা সোশ্যাল ওয়ার্ক করছে কিংবা মানবিক কাজ করছে, তাদেরকে সমাজ বিকশিত করতে পারেনি কিংবা প্রমোট করতে পারি নাই বলেই আমরা কিন্তু দিন দিন মানুষের যে আশার জায়গাটা, সেটা আমরা এখনো তৈরি করতে পারিনি, ফলে মানুষ এটি আশা হারাচ্ছে, লক্ষ্যটাকে কমিয়ে দিচ্ছে, মানে অন্যান্য লক্ষ্যে ছুটে যাচ্ছে। রাইট। সেই জন্যই আমরা দেখছি, এই যে বললাম যে একজন মানবিক মানুষ হব, সেই কনসেপ্টে কিন্তু মানুষ নাই। অর্থাৎ তারা অন্যদিকে ধাবিত হচ্ছে, যেহেতু আমরা সমাজ ব্যবস্থা এটাকে আমরা প্রমোট করতে পারিনি। এই জন্যে তো সেজন্য আমার যেটি মনে হয়, আমি প্রথমে বলেছি যে আমাদের সকলের আসলে ধাপের মাধ্যমে কিন্তু এই সমাজ ব্যবস্থায় একজন মানবিক মানুষ হওয়ার বা মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হওয়ার যে প্রক্রিয়া, সেটি আমার মনে হয় নতুন করে আমাদের আবারও ভাবতে হবে। ধন্যবাদ FM সুমন আপনাকে। এই পর্যায়ে আমি জনাব সাদাত হোসেন চৌধুরী রোমেলের কাছে চলে যাব। তার আগে আমরা নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম আমাদের নিয়মিত আয়োজন চট্টলার চিত্রে। আমরা সরাসরি আমাদের সম্মানিত অতিথির কাছে চলে যাব। জনাব সাদাত হোসেন চৌধুরী রোমেল, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, মানব কল্যাণে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বর্তমানে কি কি সংস্কার আনা জরুরি বলে মনে করেন আপনি? আমি আসলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে দীর্ঘদিন পরিচিত এবং যুক্ত রয়েছি, গত কমিটিতেও ছিলাম। আর আমরা বিভিন্ন সামাজিক সংগঠনের কাজে সহায়তাকারী একটি প্রতিষ্ঠান রয়েছে, মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন। গবেষণার ক্ষেত্রে আমরা যে কথাগুলি, মানবিক দিকগুলি থাকলে গবেষণা সহ সমস্ত কার্যক্রম, আমাদের উদ্যোগগুলি সফল হবে। আমি আমার পূর্ববর্তী যিনি আলোচক খুব সুন্দরই বলেছেন, আসলে আমরা ডিজিটালাইজ পৃথিবী চাই, গ্রিন পৃথিবী চাই, একবারও কিন্তু আমরা বলি না আমরা একটা মানবিক পৃথিবী উপহার চাই। এই কাজটা আমাদেরকে, একজন মানুষ তার প্রফেশন ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সে ধর্মীয় নেতা হতে পারে, একজন পলিটিক্যাল লিডার হতে পারে, রাজনৈতিক ব্যক্তিত্ব, সব কিছুতে একটা কমন ক্যারেক্টার থাকতে হবে সাধারণ, সেটা হচ্ছে আমি মানবিক হব আগে। এই জিনিসটা যদি আমি রপ্ত করতে পারি, তাহলে আমাদের যে গ্যাপগুলি রয়েছে, সে যেই হোক না কেন, সেখানে গ্যাপগুলি আসবে না। যেমন আমি আমার পড়ার জীবনে আমি পড়েছি ফিজিক্স সরকারি চট্টগ্রাম সিটি কলেজে। আমার স্যার আমাকে একটা জিনিস শিখিয়েছেন, সংস্কৃতিতে একটা কথা আছে, বিদ্যা দদাচি বিনয়ম। যেই বিদ্যা অর্জন করবে, যে বিদ্বান হবে, সে অবশ্যই সে বিনয়ী হবে। এই কথাটা সংস্কৃতের বলার পরে আমরা তখন আশ্চর্য হয়ে গেলাম, স্যার পড়াচ্ছে ফিজিক্স, এইটাই হচ্ছে তার মূল নীতি। আমার ছেলেদেরকে ফিজিক্স পরে পড়াবো, আমি আগে তাদেরকে মানবিকের একটা ছোট্ট ক্যাপসুল যদি দিতে পারি, যেটা আজ আমি পড়েছি দীর্ঘ 25 বছর আগে, এখনো আমি মনে রেখেছি। বিদ্যা মানুষকে বিনয়ী করে। আপনি দেখবেন কোনো রিক্সাওয়ালাকে কোনো ছাত্র যখন বলে, ড্রাইভার চাচা আপনার কাছে কি ভাঙতি হবে,
এই জিনিসগুলি যদি আমরা আমাদের শিক্ষা, আমাদের প্রতিটা ক্ষেত্রে আমরা যদি এগুলির একটা গুড প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু মানবিকতার যে আন্দোলনের কথা আমরা বলে আসতেছি, সচেতনতার কথা বলে আসছি, এটা অটো বাই ডিফল্ট আমার চরিত্রে চলে আসবে। আমি আমার এই আয়োজন থেকে আমরা বলতে চাই, আমরা যার যার অবস্থানে আছি, মানবিকতার একটা ছোট্ট যদি একটা চিরকুট আমার বাচ্চাকে, আমার বন্ধুকে, আমার উপরস্থ কাউকে যদি একটু আমরা এটা প্র্যাকটিস করি, তাহলে বোধহয় গবেষণার কাজটা খুব তাড়াতাড়ি আমরা রপ্ত করতে পারবো বলে আমার আশা। ধন্যবাদ সাদাত হোসেন চৌধুরী রোমেল। এই পর্যায়ে আমি জনাব FM সুমনের কাছে যাব। আবার একজন সচেতন নাগরিক হিসেবে, একজন সমাজকর্মী হিসেবে মানব কল্যাণে কাজ করতে গিয়ে আপনি কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন? চ্যালেঞ্জ বলতে আসলে আজকের কনসেপ্টটাই আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রথমে বলেছি যে মানবিক সমাজ করতে আমরা এখনো পর্যন্ত যেভাবে এগুচ্ছি তার পথে কিন্তু অনেক অন্তরায় রয়েছে, বাধা রয়েছে। এটির প্রথম যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটি হচ্ছে আমরা এখনো নিজেদেরকে বিকশিত করতে পারিনি। যেমন এই সমাজ ব্যবস্থায় আপনি যদি বলেন যে মানবিক ক্ষেত্রে আমাদের কি বাধা কি, তাহলে আমি বলবো আমাদের যে নিজেদের কাজ, যেমন আমরা মুখে বলি উড়াচ্ছি যে একটি মানবিক সমাজ তৈরি করব, মানবিক রাষ্ট্র তৈরি করব, কিন্তু এই পথে আমি কতটা আছি? আমি প্রথমেই যে কথাটা বলছি, আমি তার সূত্রদের কথাগুলো বলতেছি যে আমি কতটা আছি, আপনি কতটা আছেন। এটার প্রথম যে আমাকে আত্মশুদ্ধি করতে হবে। আমি যদি আত্মশুদ্ধি না হই, তাহলে আমাদের পদে পদে যে বাধা, সেগুলো আমি অতিক্রম করতে পারবো না। যেমন একজন মানবিক মানুষের যে বাধার কথা আপনি বলতেছেন, যে একটি কাজ আমি করলাম, যেমন ধরেন একটি ভাই চমৎকার এক্সাম্পল দিয়েছেন আমার সঙ্গে যিনি আছেন, যে ধরেন যে আমি একটি কাজ করলাম, ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একটা অন্ধ লোক রাস্তা পার হতে পারছে না, তো তাকে যে আমি রাস্তা পার করে আমি যদি মনে করি যে আমি মানবিক হয়ে গেলাম বা এটি আমার মানবতার সর্বোৎকৃষ্ট উদাহরণ, তাহলে এই সমাজ কখনোই পরিবর্তন হবে না। আমাকে মনের মধ্যে লালন করতে হবে আমি যে আইওয়াসের কাজটা করছি এটি যেন আমার হৃদয়ে ধারণ করতে পারি। আমি যে মানবিক মানুষ হবার যে প্রয়াস, সেটা যদি আমি মনের মধ্যে ধারণ করতে পারি, সেটিকে আমি অবিরত রাখতে পারি এবং অন্যের মধ্যে ছড়িয়ে দিতে পারি। যেমন আমার যে প্রতিবেশী আছে, আমি আসলে তার কতটা খবর নিচ্ছি, সে কেমন আছে, কিভাবে চলছে, এইসব বিষয়গুলি যদি আমরা খবর রাখি, তাহলে আমার মনে হয় যে বাধা রয়েছে সেগুলি টপকানো আমাদের উচিত হবে বা আমরা এগিয়ে যেতে পারবো। এবার বাধা হচ্ছে, এখানে অনেক বাধা রয়েছে। বাধা যেমন সামাজিক যে বাধা, যেমন আমরা এখনো যদি বলি যে মধ্যযুগের সংস্কার থেকে আমরা বেরিয়ে একটি নতুন যুগে পার হচ্ছি, এই নতুন যুগে পার হবার ক্ষেত্রে আমাদের যে মানবিক সমাজ গড়ার অন্তরায় অনেক কিছু বাধা কিন্তু এখনো রয়ে গেছে। সেগুলোতে যদি বলেন আমরা এখনো ওই সংস্কৃতিতে আছি, যেমন নারীদের যে ফ্রিডম, নারীদের যে স্বাধীনতা, সেটাকে আমরা এখনো 100% ইনশিওর করতে পারিনি। সেটা ধর্ম মেনে, আমি এটা 100% বলবো যে ধর্মকে মেনে যে স্বাধীনতা, সে ফ্রিডমটা এখন আমাদের বাধা হিসাবে কাজ করছে। এছাড়া আমাদের যে নগরায়ন এবং আমাদের যে সমাজ, এই সমাজে নগরায়ন এবং গ্রামের মধ্যে যে তফাৎ, সেটিকে আমরা এখনো ব্যবধানটা কমাতে পারিনি। ফলে একটি মানবিক সমাজ করবার পথে যে বাধা তৈরি হচ্ছে, এগুলো কিন্তু টপকানো আমাদের পক্ষে অসম্ভব হচ্ছে। তো সেজন্য আমি মনে করি এখনো পর্যন্ত অনেকগুলি বাধা রয়েছে। সে বাধায় আমরা যদি অন্তরায়গুলি কাটাতে চাই, আমাদেরকে নিশ্চয়ই আপনি আমাদের সকলকে আসলে সচেতন হওয়ার বিষয় রয়েছে। ধন্যবাদ FM সুমন। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি জনাব সাদাত হোসেন চৌধুরী রোমেলের কাছে। আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের প্রেক্ষাপটে যারা মানব কল্যাণে কাজ করছে, তাদের কি কোনো রকম সরকারি সহযোগিতার প্রয়োজন আছে? বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ এরিয়া। বিভিন্ন মনুষ্য এবং প্রকৃতি সৃষ্টি দুর্যোগের সম্মুখীন আমরা প্রতিনিয়ত হচ্ছি। এরকম একটি দেশে মানব কল্যাণমূলক মানবিক কাজগুলি করার জন্য যে একটা সাপোর্ট দরকার রয়েছে, এটা অপরিহার্য একটা বিষয়। আমরা বিগত দিনগুলিতে যদি দেখি 19 থেকে 20 বা 21-22 পর্যন্ত 2022 সালে এখানে কোভিডের যে একটা বিশাল আন্দোলন আমাদের উপর দিয়ে চলে গেল, আমরা হারিয়েছি অনেক আপনজনকে। এটা আমাদের জন্য পৃথিবীতে একটি দুর্যোগ। সেই বাংলাদেশে আমি চট্টগ্রামের প্রেক্ষাপটে একটু আলোচনাটাকে সীমিত করে বাকিটা আমি বিস্তারিত যাব। এই কোভিডে আমাদেরকে চিনিয়ে দিয়েছে প্রিয়জনকে প্রয়োজনকে। আমরা যাদের প্রিয়জন হতে পেরেছি, আসলে কি আমরা তাদের প্রিয়জন হতে পেরেছি না ওদের প্রয়োজন? আমি গৌসিয়া কমিটির জনাব সাদাত হোসেন চৌধুরী রোমেল, আপনাকে একটু ইন্টারাপ্ট করবো, আমরা আরও একটি ছোট বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। বিরতির পরে ফিরছি
চোখ রাখুন বিজয় টিভির পর্দায়। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার চট্টলা চিত্র অনুষ্ঠানে। আমরা সরাসরি চলে যাব আমাদের সম্মানিত অতিথির কাছে। সাদাত হোসেন চৌধুরী রোমেল সাহেব, আমি যে বিষয়টাতে ছিলাম, মানে সরকারের কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন ছিল কিনা যারা মানব কল্যাণে কাজ করছে তাদের? আমি বলতে চেয়েছিলাম এই যে কোভিড চলাকালীন সময়ে চট্টগ্রামে বিভিন্ন মানবিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করেছে। গৌসিয়া কমিটি বাংলাদেশ, মানাহিল, আরও অনেক, বাংলাদেশ রেড কিচেন সোসাইটি, চট্টগ্রাম জেলা এবং সিটি ইউনিট, এবং যুব রেড কিচেন চট্টগ্রাম, যুব রেড কিচেন অ্যালামনি, এরা কাজ করেছে। বিভিন্ন মানবিক সংগঠনগুলি, তন্মধ্যে গৌসিয়া কমিটি বাংলাদেশ 25,000-এর উপরে লাশ সৎকার করেছে। এটা একটি ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন, কিন্তু তারা, আপনি যদি পর্যালোচনা করেন, অ্যাকচুয়াল যেই স্ট্যাটিস্টিকটা থাকার কথা, ওটা আমাদের একজন মুখপাত্র আছেন মুসাফুদ্দিন বক্তিয়ার সাহেব, ওনার কাছে আছেন। আমরা ওনাদের সাথে কাজ করেছি, মানাহিলের সাথেও কাজ করেছি। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা সময়ে আমাদেরকে সাপোর্ট দিতে। গাউসিয়া কমিটি একটা ধর্মীয় সংগঠন হওয়ার পরেও তারা সৎকার করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে এবং মানবিক কর্মকাণ্ডের দিকে। এখানে ওরা মানবতার যে দৃষ্টান্ত উপস্থাপন করেছে, মুসলমান হয়ে একটা ধর্মীয় ব্যানার তারা রেখে, এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন গৌসুজ্জামান আলহাজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। উনি একজন আধ্যাত্মিক সাধক ছিলেন এবং একজন পায়াস এবং একজন দরবেশ ছিলেন। উনি আমাদেরকে এটা উপহার দিয়েছেন। এই যে করোনা চলাকালীন সময়ে আপনি আশ্চর্য হবেন, বাংলাদেশ সরকার না, রাষ্ট্রীয় কোনো সহযোগিতা সেভাবে তারা পায় নাই। এই যে এতগুলি হাজার হাজার মানুষকে করোনার সময়ে বাবা ছেলেকে দেখে নাই, ছেলে বাবাকে দেখে নাই, মেয়ে মাকে দেখে নাই। প্যান্ডামিক সিচুয়েশন ছিল, প্যান্ডামিক সিচুয়েশন ছিল সমগ্র পৃথিবীব্যাপী। সেখানে একটা ধর্মীয় সংগঠন হিন্দুকে গোসল দেওয়ানো, হিন্দুকে কাফন পরিয়ে এবং তার সৎকার রাস্তা পর্যন্ত, ব্রাহ্মণের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত কাজ ছিল। আমি খুব তাদের সাথে কানেক্টেড ছিলাম বলে এগুলি দেখেছি। কিন্তু যেভাবে আমরা আশা করেছিলাম সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা, সে অনুপাতে পাই নাই। এখানে সরকারের সরাসরি সহযোগিতা থাকা আমি খুব জোরভাবে আহ্বান করছি এবং দাবি জানাচ্ছি, যারা সংগঠনগুলি রয়েছে সরকারের সহযোগী হিসেবে, তাদেরকে যাতে একটু আন্তরিকতার চোখে দেখানো হয়। ধন্যবাদ সাদাত হোসেন চৌধুরী রোমেল। এই পর্যায়ে আমি চলে যাব জনাব FM সুমনের কাছে। মানব কল্যাণে কাজ করতে গিয়ে অনেকগুলো বাধার আমরা সম্মুখীন হই। এমন কোনো কি বাধা আসছে জীবনে, যেটা আমি একটু আগেও আলোচনা করছি, যেটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি কিনা, কিন্তু আমি একটু স্পষ্ট করে জানাচ্ছি, এমন কোনো বাধার সম্মুখীন হয়েছেন কি, পলিটিক্যালি বলেন, সামাজিক বলেন? আচ্ছা, মানব কল্যাণ আসলে কাজ করতে গেলে আপনি যে বাধার কথা বলছেন বারবারই, বাধাটা হচ্ছে অনেক ধরনের বাধা আছে। যেমন আপনি যদি বলেন যে কিরকম বাধার সম্মুখীন হয়েছেন, যেমন এখানে রাজনৈতিক একটি অস্থিরতা আমরা গত 15 বছর দেখেছি। সেখানে অনেক প্রতিবন্ধকতার শিকার আমরা হয়েছি, বিশেষ করে যারা ভিন্ন মতের সংগঠনগুলো ছিল। বিশেষ করে আমরা যদি বলি যে গত যে সরকার গিয়েছে, পতিত যে সরকার, তার বিপক্ষে যদি কোনো মতের মানুষ যদি কোনো মানবিক কল্যাণেও কাজ করে, তাকেও বাধা দেওয়া হতো এবং রাষ্ট্রীয় পর্যায়ে তাদেরকে এমনভাবে হ্যারাসমেন্ট করা হতো। আপনি নিশ্চয়ই অনেক উদাহরণ আমি দিতে পারি। যেমন সামাজিক যে সংগঠনগুলোর কথা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, সামাজিক অনেক সংগঠন রয়েছে যারা আসলে মানব কল্যাণে কাজ করে। যেমন আমি একটি পরিবেশবাদী সংগঠন এবং কালচারাল একটি সংগঠনের সঙ্গে কাজ করি। আমি কাজ করতে গিয়ে আমরা অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছি। যেমন আমরা নিবন্ধন পাইনি, একটি পরিবেশ সংস্থার আমরা নিবন্ধন পাইনি। তার কারণ হচ্ছে আমাদের এখানে ভিন্ন মতের লোক ছিল, সরকারের পক্ষের লোক ছিল না। এই যে সরকারের বিপক্ষে ট্যাগ লাগিয়ে দিয়ে মানুষকে দাবিয়ে রাখার, অনেকটা দমিয়ে রাখার যে চেষ্টা, সেই চেষ্টাতে প্রতিবারই আমরা প্রতিবন্ধকতার শিকার হয়েছি। এটি আপনি বলতে পারেন অন্যতম একটি উদাহরণ। ধন্যবাদ FM সুমন। এই পর্যায়ে আমি সর্বশেষ প্রশ্নে চলে যাব আমাদের সম্মানিত অতিথি সাদাত হোসেন চৌধুরী রোমেলের কাছে। কোয়েশ্চেন হচ্ছে, আপনি কি একটি রেড কিচেন সোসাইটির সাথে সংযুক্ত আছেন? মানবীয় কল্যাণের জন্য বর্তমানে আপনাদের গৃহীত কার্যক্রমগুলোকে একটু আলোচনা করবেন? চট্টগ্রাম জেলার আঙ্গিকে আমি বলতে পারি, আমাদের একটা জেমিসন রেড কিচেন হাসপাতাল রয়েছে, সেখানে 100 শয্যা বিশিষ্ট আন্দরকিল্লাতে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটা ফিজিওথেরাপি সেন্টার রয়েছে, ওখানে ঠোঁটকাটা, তালুকাটা, এগুলি আমাদের এশিয়ান গ্রুপের একজন কর্ণধার, চট্টগ্রাম সিটি রেড কিচেনের বর্তমান ভাইস চেয়ারম্যান MA সালাম সাহেব, ওনার বদন্যটাই এটা পরিচালিত হচ্ছে। একটু বলতে হয়, ওনার আব্বার কুলখানি 65 লক্ষ টাকা
মৃত্যু পরবর্তীতে এই টাকাটা উনি আমাদের সেই ফিজিওথেরাপিতে দান করেছেন। এটা একটা চমৎকার উদাহরণ রেখে গেছেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের একজন প্রথিতযশা সর্বজন শ্রদ্ধেয় আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী মরহুম, উনি চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ছিল, বর্তমানে ডাক্তার শাহাদাত সাহেব আছেন। এবং এবিএম মহিউদ্দিন চৌধুরী সাহেব যখন ছিলেন তখন উনি আমাদেরকে রেড ক্রিসেন্টের বীজতলা, আমাদের আগামী 24 থেকে 26 শরীরচর্চা কলেজে হালিশহরস্থ 1200 স্টুডেন্টের একটা প্রশিক্ষণ ক্যাম্প হবে। তার মোটোটা হচ্ছে মানবিক নেতৃত্ব বিকাশে মানবিক সৈনিক গড়ে তোলা। এই কাজগুলি আমরা চট্টগ্রামে আমরা দীর্ঘ 30 বছর বাবদ আমরা এগুলি করে আসতেছি। আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে যুব রেড ক্রিসেন্ট তার একটি একেবারে সিস্টার কনসার্ন রয়েছে। উনি আমার পূর্ববর্তী বক্তা যিনি বলেছেন, আসলে এই কাজগুলি যখন আমরা রুট লেভেলে করি আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। চট্টগ্রামও তার ব্যতিক্রম হয়নি। আপনি দেখেন, একটি সরকার পতিত হওয়ার পর একটি মসজিদের খতিব নাই। একজন মসজিদের খতিব হচ্ছেন জাতীয় মসজিদের খতিব, উনি সর্বজন শ্রদ্ধেয় একজন লোক। ওনার সরকার পতনের সাথে ওনার চলে যাওয়ার কোনো সম্পর্ক। আমরা কি একটা মসজিদও তৈরি করতে পারি নাই যেখানে একজন ইমাম সর্বজন শ্রদ্ধেয় থাকবে, একজন সর্বজন, বিশেষ করে ধর্মীয় নয়, যারা মানব সেবা করবে। আমার একটা কাকুতি আপনাদের এই আয়োজনের মাধ্যমে, আমরা মানবীয় হব, রাজনৈতিক ব্যক্তিত্ব হতে চাইব না। কারণ আমি যখন রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে যাব আমার আরেকটা আইডেন্টিফিকেশন চলে আসবে, তখন মানবীয়তা গুণাবলীগুলি খর্ব হয়ে যাবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট, সিটি ইউনিট, আমরা দুটো ইউনিট আছে। আমাদের প্রায় চট্টগ্রাম সিটির অনেকগুলি স্কুল কলেজে আমাদের শাখা প্রশাখা রয়েছে, মেয়েদের ওখানেও রয়েছে। আমরা ওদেরকে শিখাই, তুমি স্কুল জীবনে, আমরা ক্লাস 7 থেকে ছেলেদেরকে শিখাই, মেয়েদেরকে শিখাই, ছাত্রীদেরকে যে তুমি মানবিক কেমনে হবে। আপনি আশ্চর্য হবেন, 10 নম্বর, 8 নম্বর, 3 নম্বর সিগন্যাল যখন রাইস হয় আপনার সন্তান আপনার বুকে থাকে, কিন্তু আমাদের রেড ক্রিসেন্টের ছেলেরা কোস্টাল বেল্টে চলে যায়। ওরা মাইকিং করে, ওরা লোকজনদেরকে কোস্টাল বেল্ট থেকে নিরাপদ আশ্রয় আনে, তারপরে ঘূর্ণিঝড় কেন্দ্রে নিয়ে আসে। এই জিনিসগুলি আমরা স্কুল কলেজে আমাদের ছেলেদেরকে আমরা শিখাই। আমাদের খুব মনে পড়ে চট্টগ্রামের শ্রদ্ধেয় যারা মেয়র হিসেবে চলে গেছেন বর্তমানে, মহিউদ্দিন চৌধুরী মঞ্জু সাহেব এবং ডাক্তার শাহাদাত সাহেব, উনি আমাদের এর আগের বার কমিটিতেও ছিলেন, এখন উনি রেড ক্রিসেন্ট সিটি ইউনিটে কাজ করতেছেন। এই মানুষগুলি রাজনৈতিক হলেও কিছুটা মানবীয় ছিল, কারণ হচ্ছে ওরা রেড ক্রিসেন্টে কাজ করার একটা সুযোগ পেয়েছে। ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিদের। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের অতিথিদের সাথে আলোচনা করে মানব কল্যাণে সচেতন নাগরিক সমাজের করণীয় বিষয়ে অনেকগুলো তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব, সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, প্রতি বুধবার বিকেল 4টায় আমাদের নিয়মিত আয়োজন চট্টলার চিত্র দেখার জন্য চোখ রাখুন বিজয় টিভির পর্দায়। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।